আসসালামু আলাইকুম। মানবজমিনের একটি প্রতিবেদন, সেখানে মোহাম্মদ আবুল হোসেন সেটি বিশ্লেষণ করেছেন যে রাইসির মৃত্যু পাল্টে যাবে মধ্যপ্রাচ্যের রাজনীতির সমীকরণ, এমন একটি বক্তব্য নিয়ে সেটি বলা হয়েছে। সেখানে এই মৃত্যুর ফলাফল কি, এই মৃত্যুর শোকে এখনো ইরানের জনগণ মুহ্যমান। শোক তারা এখনো কাটাতে পারেনি, কেননা পুরো বিষয়টি এখনো তাদের সামনে আসেনি। যে মারা গেছে এটি মোটামুটি নিশ্চিত, কিন্তু সেই মৃতদেহগুলো কোথায়, কি অবস্থায় আছে, ফলে এটা নিয়ে একেবারে ইরানে একটা শোকের আবহ তৈরি হয়েছে। শোকের আবহ তৈরি হয়েছে মুসলিম বিশ্বে। হামাস শোক প্রকাশ করেছে, ইতিমধ্যে আরো বিভিন্ন দেশ দুঃখ প্রকাশ করেছে, ভারত প্রতিক্রিয়া জানিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই মৃত্যুর ঘটনা যদি স্বাভাবিক দুর্ঘটনাজনিত হয় তাহলে তো একটি বিষয়, আর যদি এটি নাশকতা বা ষড়যন্ত্রের যদি বিষয় সামনে চলে আসে তাহলে কিন্তু গোটা পরিস্থিতি অন্যদিকে টার্ন নেবে, এটা মোটামুটি পরিষ্কার। যুক্তরাষ্ট্র এখনো এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া দেয়নি, ইসরায়েলও চুপচাপ আছে। তো এটির একটি প্রেক্ষাপট বিশ্লেষণ করা হচ্ছে, কোন প্রেক্ষাপটে বা কি অবস্থার মধ্যে এমন সময় প্রেসিডেন্ট রাইসি এর বহনকারী যে হেলিকপ্টারটি দুর্ঘটনার মধ্যে পড়ল, সেই প্রেক্ষাপটটা খুবই গুরুত্বপূর্ণ। গত 7 মাস ধরে গাজায় ক্রমাগতভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল, এবং এই বর্বরোচিত হামলার মানে কোনো প্রতিরোধ কেউ করতে পারছে না। মার্কিন যুক্তরাষ্ট্র পরিস্থিতির প্রেক্ষাপটে তাদের আভ্যন্তরীণ যে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপ সব মিলিয়ে তারা আর এই সংখ্যাটা বিস্তৃত করতে চায় না। রাফাতে যে হামলার পর যুক্তরাষ্ট্র রাশ টেনে ধরার চেষ্টা করছে, কিন্তু তারপরেও সেটি শুনছে না। গতকালকেও 70 জন মারা গেছে সেই গাজায় হামলা চালিয়েছে তারা। এখন তেল আবিবের বিরুদ্ধে লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীকে লেলিয়ে দেওয়ার অভিযোগ করছে বারবার ইরানের বিরুদ্ধে হিজবুল্লাহ। তারপরে হুতি বিদ্রোহী, হুতি, হিজবুল্লাহ, এগুলো ইরান পৃষ্ঠপোষকতা দেয়। এই অভিযোগ যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরায়েলের বহুদিনের। তো এইটার প্রতিরোধে ইসরায়েল নানাভাবে গুপ্ত হত্যা চালিয়েছে, প্রকাশ্যে হামলা চালিয়েছে। সর্বশেষ যেই সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েল হামলা চালিয়ে রেভলিউশনারি গার্ডের 2 জন কমান্ডার সহ কমপক্ষে 7 জনকে তারা মানে নিহত করে, এবং পুরো কনসুলেট ভবনটি মাটির সঙ্গে মিশে যায়। এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে আবার ইরান। এর ফলে হিসেবে গত মাসে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে ইরান। তবে তা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে অধিকাংশই নিষ্ক্রিয় করে ফেলে, 2-1টি সামান্য হামলা করে। ইরান জানিয়েছিল যে তাদের কনসুলেটে হামলার প্রতিশোধ ছিল এটা। ইসরায়েল ও ইরানের এই হামলার জবাব দেয়। তারা ইরানের ইস্পাহান প্রদেশের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থায়, তবে তাতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ইস্পাহানে ইরানের বহুল আলোচিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা অবস্থিত, সেখানে তারা একটি ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত করে, আরেকটি ক্ষেপণাস্ত্র তারা নিজেরাই আবার ধ্বংস করে ফেলে। তো মোট কথা ইসরায়েলও আর বাড়তে দেয়নি। তো এরকম পরিস্থিতির মধ্যে যখন এই ঘটনাগুলো চলছে, কিছুটা স্থমিত হয়ে এসছে, তখনই কিন্তু এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো। এতে নানা রকম জল্পনা কল্পনা ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত রাষ্ট্রীয় মিডিয়ায় এটাকে দুর্ঘটনা বলে উল্লেখ করা হচ্ছে, তবে ইরান সরকারের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করছে সবাই। যদি এক্ষেত্রে কোনো রকম দোষারোপের দিকে যায় ইরান, বা যদি কোনো রকম নাশকতার প্রমাণ থাকে তাদের হাতে, তাহলে স্পর্শকাতর ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দিতে পারে। মানে পুরো মধ্যপ্রাচ্যের পুরো পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হবে। তখন ইরান মরিয়া হয়ে এই মানে হামলা বা এই আক্রমণের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, স্বাভাবিক। অন্য দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের সমীকরণ এই রকম থাকতে পারে, একই রকম থাকতে পারে। সরকার পরিচালনায় হাত লাগাবেন সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আল খামেনি। সরকার এরই মধ্যে জানিয়ে দিয়েছে তারা কোনো রকম বিঘ্ন ছাড়াই কার্যক্রম পরিচালনা করবে। যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হবে তা এখনো পরিষ্কার না। প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর খবরে তারা এই রিপোর্ট লেখা পর্যন্ত মানে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি। আগের রিপোর্টে বলা হয়েছিল প্রেসিডেন্ট বাইডেনকে পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে। তেহরান পারমাণবিকতার দিকে অগ্রসর হচ্ছে বলে গত কয়েক
বছরকে কয়েক বছরে ইরান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক সংকটজনক ভাবে পরিবর্তন হয়েছে। 2018 সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, 2015 সালে আর এক প্রেসিডেন্ট বারাক ওবামার করা ঐতিহাসিক জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। সঙ্গে সঙ্গে তেহরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর ফলে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান তার চুক্তির সীমা লঙ্ঘনে উদ্বুদ্ধ হয়। যাই হোক, অবশেষে 2021 সালে 63 বছর বয়সী রাইসি ক্ষমতায় আসেন। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কঠোরভাবে আলোচনা চালিয়ে যেতে থাকেন। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার ফলে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হওয়ার সুযোগ সৃষ্টি হয়, কিন্তু শেষ পর্যন্ত পুরোপুরি সফল হননি তিনি। পশ্চিম এশিয়ায় যুদ্ধ উত্তেজনাকে আরো বাড়িয়ে দেয়। ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের কঠোর দোস্তি থাকলেও এই উত্তেজনা কমিয়ে আনার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। গাজায় যেভাবে বেসামরিক মানুষ মারা গেছে তাতে যুক্তরাষ্ট্র এখন বেঁকে বসেছে। ফলে রাফাতে তারা যে হামলা চালাচ্ছে ইসরায়েল, তার পক্ষে নেই যুক্তরাষ্ট্র, সেটা তারা জানিয়েছে। যাক, সব মিলিয়ে এখন পুরো পরিস্থিতিটা কোন দিকে টার্ন নেয় এইরকম একটা সংকটময় মুহূর্তে যে ইরানের প্রেসিডেন্ট নিহত হওয়ার ঘটনাটা হয়তো যুক্তরাষ্ট্রের পুরো মানে মধ্যপ্রাচ্যের রাজনীতির চালচিত্র, সমীকরণ অনেক কিছু বদলে দিতে পারে। যদি এটি অস্বাভাবিক কোনো ঘটনা ঘটে, নাশকতার ঘটনা ঘটে, ষড়যন্ত্রমূলক যদি কোনো ঘটনা ঘটে তাহলে। আর যদি এটি নিছক একটা দুর্ঘটনায় মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে হয়তো ইরান আবার এই তাদের যে নেতৃত্ব হারিয়েছে তারা দুর্ঘটনার মধ্য দিয়ে, সেটি পূরণ করার চেষ্টা করবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।